আরে, ও তো আমাদের গ্রামের সুপর্ণার ছেলে। ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? ওর মুখে জল দাও, জল দাও। কি হয়েছে বাবা? তুমি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলে যে? আমি কাল রাতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। কিন্তু বাবা, কি করে, কি হয়েছিল বাবা? আমি বলছি। হে বাবা, বলো বলো বলো। কাল রাতে তখন প্রায় 11টা বাজতে ছিল। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি এবং আমার অফিস কলিগদের সাথে অফিসে বসে কাজ করছিলাম, কারণ মার্চ মাসের এন্ডিং ছিল। তা কাজে এতটাই ব্যস্ত ছিলাম, হঠাৎ ঘড়িতে তাকিয়ে দেখলাম ঘড়িতে তখন 11টা বাজতে ছিল। অফিস কলিগদের সাথে কথা বলতে বলতে হঠাৎ আমার ফোনটি বেজে উঠল। দেখলাম বাড়ি থেকে বোন ফোন করেছে। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম, কারণ এত রাতে বাড়ি থেকে ফোন। তখনই আমার অফিস কলিগ বলল, আরে স্যার, ফোনটা ধরুন, আপনার ফোন বাজছে। আমি তখন ফোনটি রিসিভ করলাম। দাদা, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। মা সেই কখন অজ্ঞান হয়ে পড়ে আছে, এখনো পর্যন্ত মার জ্ঞান ফেরেনি। কেন কেন কি হয়েছে মায়ের? কি হয়েছে? আমি কিছু জানি না, তোকে এক্ষুনি আসতে হবে। আচ্ছা, দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। হ্যাঁ, তুই টেনশন করিস না, আমি আসছি, দাঁড়া। তা বলে আমি অফিসে আর এক মুহূর্ত থাকলাম না, দৌড়ে বাইরে চলে আসলাম। ওই বাইরে বৃষ্টি পড়ছিল, হাতে ছাতাখানা ছিল, সেটা নিয়ে বাইরে আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম এত রাতে বাস পাবো। হঠাৎ দেখলাম দূরে কেমন যেন একটু আলো জ্বলছিল। তারপর দেখলাম সেটি একটি বাস ছিল। বাসটি এসে আমার কাছে দাঁড়ালো। আরে দাদা, কোথায় যাবেন? আমি ওই সামনে চাঁদপুর গ্রামে যাব। এই রাতে মাত্র একটাই বাস আছে, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। তারপর আমি বাসটিতে উঠে পড়লাম। বাসের কন্ডাক্টর আমাকে জিজ্ঞাসা করলো, তা এত রাতে চাঁদপুর গ্রামে যাচ্ছেন কেন? ওই আমার বাড়ি থেকে বোন ফোন করেছিল, বলল মায়ের শরীরটা নাকি খুবই খারাপ, তাই যেতে হচ্ছে। আচ্ছা। তা বাসের কন্ডাক্টরের সাথে গল্প করতে করতে হঠাৎ বাসের কন্ডাক্টর আমাকে বলল, দাদা, চাঁদপুর গ্রাম এসে গেছে, নেমে পড়ুন। গাড়ি থেকে নামার পর আমি মোবাইলে দেখলাম তখন রাতে 12:20 বাজে। চারিদিক নিস্তব্ধ, একটা মানুষ পর্যন্ত নেই। তা এত রাতে গ্রামে আমি আর ভ্যান পাবো না। আকাশে তাকিয়ে দেখলাম পূর্ণিমা রাত ছিল। তাই সিদ্ধান্ত নিলাম আমাকে এখন পায়ে হেঁটেই বাড়ি যেতে হবে। কিন্তু এখান থেকে পায়ে হেঁটে গেলে খানিকটা ঘন্টা দেড়েক সময় লাগবে। তাই কোনো কিছু না ভেবেই আমি হাঁটতে শুরু করলাম। চারিদিক থেকে ঝিঝি পোকার আওয়াজগুলো যেন আমার কানে ভেসে আসছিল। কুকুরগুলো যেন অলক্ষীর মতো কাঁদছিল। আমার মনে মনে একটু ভয় লাগছিল। কিছুটা পথ যাওয়ার পর মনে হচ্ছে আমার পিছনে কোনো একটি ছায়া যেন পিছু করছে, কিন্তু আমি আর পেছনে তাকানোর সাহস পেলাম না। তাই আমি আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু আবারও যেন মনে হলো আমার পেছনে কেউ আবার পিছু করছে। আমি তখন সত্যি ভয় পেয়ে যাই। তখনই হঠাৎ আমার কানে এক মহিলার কান্নার আওয়াজ ভেসে আসলো। আমি এদিক ওদিক তাকাতে শুরু করলাম। তখনই সামনে এক নদীর পাড়ে এক সাদা ধপধপে শাড়ি পরা মহিলা বসে বসে কাঁদছিল। এত রাতে এক গভীর জঙ্গলে একা এক মহিলা বসে কাঁদছে। আমি কি তাকে গিয়ে জিজ্ঞাসা করব? চাই, জিজ্ঞাসা করি। আমি নদীর পাড়ে যেতে না যেতেই হঠাৎ সাদা ধবধবে পরা মহিলাটি যেন কোথাও উধাও হয়ে যায়। আকাশে তাকিয়ে দেখলাম সেই পূর্ণিমার চারটিকে যেন কিছু কালো অন্ধকারে ঢেকে ফেলছে।
আকাশে সেই আবারও মেঘের গর্জন শুরু হয়ে গেল। চারিদিকে বাতাসের স্পিডটাও যেন খুব দ্রুত হয়ে গেল। আমি কিছু বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। হঠাৎ সামনে দেখলাম এক লাল শাড়ি পরা মহিলা প্রকট হলো। সে খুব বিকট আওয়াজে আসতেছিল। আমার কান যেন ফেটে যাচ্ছিল মনে হচ্ছে। সে আস্তে আস্তে আমাকে জিজ্ঞেস করল, কে, কোথায় যাচ্ছিলে তুই? কে কে তুমি? আমাকে চিনতে পারছিস না? না, কে? মনে নেই আজ থেকে প্রায় 3 বছর আগে আমাকে তুই মেরে ফেলেছিলি। তার মানে তুমি? হ্যাঁ, আমি তোর স্ত্রী সুনন্দা। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আজ তোকে আমি ছাড়বই না। না না, প্লিজ ক্ষমা করো আমাকে, ক্ষমা করো, ক্ষমা। তখন আমি খুব দ্রুত ভাগতে শুরু করলাম। ভাগতে ভাগতে এক পাথরে হোঁচটকে আমি পরে জ্ঞান হারিয়ে ফেলি। কি বলছো বাবা? আমরা তো এমন কোনোটাই শুনিনি তোমার মায়ের শরীর খারাপ বলে। তাও তুমি একবার ফোন করো তো তোমার মাকে, বলো তো কেমন আছে এখন। বোন, মা কেমন আছে রে? কেন? মা তো ঠিকই আছে, মা তো আমার পাশেই বসে আছে। তার মানে সব কিছুই ওই সুনন্দার মায়াজাল ছিল। কন্টিনিউ টু বি পার্ট 2।